সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। দর্শক, সারা দেশে অসংখ্য ব্যক্তি হেড এবং নেক ক্যান্সারে ভুগছেন। তবে ক্যান্সার শব্দটি শুনলে সাধারণ মানুষের মনে যেন আতঙ্কের শেষ নেই। তবে ক্যান্সার মানে কি মৃত্যু? দর্শক, ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এখন আমাদের দেশেই সম্ভব। আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহরিয়ার আরাফাত সৌরভ, যিনি সহযোগী অধ্যাপক নাক কান গলা এবং হেড নেক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম এবং দীপ্ত টিভিকেও স্বাগতম। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে স্বাগত জানানোর জন্য এবং শুধু দর্শক আপনারা যারা শুনছেন। স্যার, যেমনটি বলছিলাম, অসংখ্য ব্যক্তি কিন্তু হেড এবং নেক ক্যান্সারে ভুগছেন। তো এই যে এত ব্যক্তি হেড এন্ড নেক ক্যান্সারে ভুগছেন, আমাদের কিন্তু জানা জরুরি যে আমরা হেড নেক ক্যান্সার বলতে কোন কোন পোর্শনের ক্যান্সারগুলোকে বুঝে থাকি। ধন্যবাদ আপনাকে। হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে আমরা যদি সোজা বাংলা করি মাথা এবং ঘাড়ের ক্যান্সার, বা আরও মোটা দাগে যদি বলি নাক কান ও গলার ক্যান্সার যেগুলো, সেটাকে আমরা হেড নেক। এখানে মোটামুটি 30টা অংশ আছে অঙ্গর সাথে জড়িত। এখানে এই টোটাল জায়গাটা মাথা থেকে ঘাড় পর্যন্ত। এর মধ্যে যদি আমরা বলি নাকের ক্যান্সার, নাকের কি নাকের কোন কোন জায়গা হয়, নাকের গহ্বরে হয়, নাকের বাইরের দিকে হতে পারে, নাকের ভিতরে যে বায়ুথলি আছে সাইনাস সেখানে হতে পারে, নাকের পেছনে ন্যাজোফ্যারিংসে হতে পারে, তার নিচে আমাদের খাদ্যনালী আছে সেখানে হয়, ফ্যারিংসে হতে পারে, ল্যারিংসে হতে পারে, শ্বাসনালী, এইসব জায়গাগুলি। আবার মুখের মধ্যে মুখগহ্বরের মধ্যে যে জিহ্বা আছে, জিহ্বা, আমাদের তালু, তারপরে আমাদের একদম জিহ্বার পিছন পর্যন্ত মুখের যে ফ্লোর অফ দ্য মাউথ, তারপরে গালের ভিতরের অংশে, এই সব জায়গাগুলি। আবার যদি আসি আমি এরপরে আসতে হবে আমাদের সামনে, গলার সামনে যে থাইরয়েড গ্রন্থি আছে সেই জায়গার ক্যান্সারকেও আমরা হেড নেক ক্যান্সার বলি। মুখের ভিতরে কিছু গ্ল্যান্ড আছে মাইনোসেরিয়াম, সেখানের ক্যান্সারকেও আমরা হেড নেক ক্যান্সারের মধ্যে আনি। এছাড়া যেমন প্যারোটিডের ক্যান্সার, শ্বাসনালীর যে আমাদের ভোকাল কর্ডের ক্যান্সার, এই টোটাল সব কিছু মিলায়। ইভেন অনেক সময় দেখা যায় যে আমাদের গলার মধ্যে ছোট ছোট গুটির মতো হয়, এখানেও গলার মধ্যেও ক্যান্সারের পাওয়া যায়। এইগুলো টোটালটাকে আমরা, ইভেন চামড়া, আমাদের যে স্কিন ঘাড়ে, এবং সেখানেও হতে পারে হেড নেক ক্যান্সার। কানের ক্যান্সার নিয়ে আসে, মানে অনেকটা পোরশন জুড়ে অনেকগুলো ক্যান্সারের সমষ্টিগত একটা ইকে আমরা বলি হেড অ্যান্ড নেক ক্যান্সার। নিশ্চয়ই। তো স্যার, আমরা তো খুব বেশি অ্যাওয়ারনেস বৃদ্ধি করেছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে, ফুসফুসের ক্যান্সার নিয়ে, এবং আমরা ব্লাড ক্যান্সারের সাথে খুব বেশি পরিচিত। কিন্তু এই যে ক্যান্সারগুলোর কথা বললেন, বাংলাদেশে আক্রান্তের ঝুঁকিতে কিরকম ব্যক্তি রয়েছে? আচ্ছা, বাংলাদেশে আসলে বলা হয় যে একটা প্রজেকশনে দেখা গেছে WHO-র যে 2030 সালের মধ্যে টোটাল ক্যান্সারের প্রায়, যদি 100 জনের মধ্যে হয় ক্যান্সার, তার 30 ভাগ হবে হেড নেক ক্যান্সার। এটা কিন্তু বলা হচ্ছে একটা প্যান্ডেমিকের মতো, এবং এটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা অ্যাওয়ার না। হ্যাঁ, কারণ আমরা যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যেভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, হেড নেক ক্যান্সারটা কিন্তু ওইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে কম, তুলনামূলকভাবে। আচ্ছা, আর কারা আক্রান্তের ঝুঁকিতে? এটা মেনলি আসলে শিশুদেরও হতে পারে, মিডল এজে হতে পারে, আবার বয়স্কদেরও হতে পারে। এখন দেখা যায় যে শিশুদের এই হেড নেক ক্যান্সার রেটটা কিছু কম। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন মিডল এজে থাইরয়েড ক্যান্সারটা বেশি হয়, আর হচ্ছে যেটা বয়স্ক, যেটা আমরা বলি 55-এর পরে, সেসব ক্ষেত্রে এই হেড নেক ক্যান্সার হয়। দেখা যায় যে পুরুষদের বেশি হয় মহিলাদের চেয়ে। দেখা যায় যে পুরুষের 100টা ক্যান্সারের মধ্যে প্রায় 30 ভাগই হচ্ছে হেড নেক ক্যান্সার, আর মহিলাদের হচ্ছে সেখানে 100-র মধ্যে 11 থেকে 13 জনের হতে পারে। আবার পুরুষের ক্ষেত্রে দেখা যায় যদি তার 10 জনের ক্যান্সার হয়, তার 4 জনই নিয়ে আসতেছে হেড নেক ক্যান্সার নিয়ে। এটা মহিলাদের ক্ষেত্রে আরও কম। মেনলি আমরা দেখা যায় যে পুরুষের বেশি হচ্ছে হেড নেক ক্যান্সার। তো সারা দেশে কি কারণে এত ব্যক্তি? আপনি তো বলছিলেন যে 100 জনের মধ্যে 30 জনই ভুগছে হেড নেক ক্যান্সার। WHO-র প্রজেকশন আমাদের এই সাবকন্টিনেন্টের অনুযায়ী। এই যে এত বড় একটি পরিসংখ্যান, এবং আমাদের এটা নিয়ে কিন্তু এত বেশি অ্যাওয়ারনেস আমরা বৃদ্ধি করতে পারছি না। আমাদের আয়োজন কিন্তু তারই প্রেক্ষিতে, তারই ধারাবাহিকতায়। স্যার, এত ব্যক্তি কি কারণে এই ক্যান্সারে ভুগছেন? এই হেড নেক ক্যান্সারের মেইন কারণ হচ্ছে, প্রথম হচ্ছে যদি আমি বলি ধূমপান, তারপরে হচ্ছে এখন ধূমপান দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আমরা বলি ধোঁয়াবিহীন বা স্মোকলেস, যেটা তামাক, জর্দা, যেগুলি আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বেশি ইউজ করে।
এরপরে হচ্ছে স্মোকিং, যেটা আমাদের মানে একটা স্মোকলেস টোবাকো, একটা স্মোক যেটা, আর একটা হচ্ছে যে অ্যালকোহল। এরপর আছে পান, সুপারি, জর্দা, খৈন, যেগুলা এইগুলি, তারপরে গুল, এগুলার একটা কারণ। এছাড়া আছে কিছু বংশগত কারণ, আরেকটা হয় যে কিছু ভাইরাসের কারণে দেখা যাচ্ছে, হিউম্যান প্যাপিলা ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, এটার কারণে এখন হেড। তবে আমাদের দেশে আবার এই ভাইরাসজনিত ক্যান্সারটা কম, এগুলো আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি দেখা যায়। আর এছাড়া যদি জীবনের কোনো সময় সে অন্য কোনো ক্যান্সারের কারণে রেডিওথেরাপি নিয়েছিল, সেটার কারণে অনেক সময় হেড নেক রিজনে ক্যান্সার হতে পারে। তার মানে নানাবিধ কারণেই হতে পারে। তো একজন ব্যক্তিকে তো অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন যে তার হেড নেক ক্যান্সার হলো কিনা, কি করে তিনি বুঝবেন, কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে? এখন উপসর্গ যদি আমি ভাগ করি, যেমন তার সেফর তার নাকের ক্যান্সার নিয়ে আসলো, হ্যাঁ, সেখানে তার প্রথম দিকে হতে পারে অনেক দিন ধরে তার নাক এক পাশ বন্ধ থাকে, নাক দিয়ে রক্ত আসতেছে, নাকের একটা পাশ ফুলে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে তার নাকের পেছনে, যেটা আমরা জায়গাটা বলি ন্যাজোফেরিংস বলি, সেখান থেকে ব্লাড আসতেছে, নাক দিয়ে রক্ত আসতেছে, তার গলার চারপাশে বড় হয়ে ফুলে গেল, এগুলি দেখা যায়। আবার যদি আমি মনে করি যে ষড়যন্ত্রের ক্যান্সার, যেটা ল্যারিংসের ক্যান্সার, শুরুতে সে নিয়ে আসে তার কণ্ঠস্বর ভেঙে যাওয়া, এরপরে দেখা যায় যে কণ্ঠস্বর ভাঙতে ভাঙতে একটা সময় দেখা যায় যে অনেক দিন ধরে সে এটাকে করতেছে না, কোনো চিকিৎসকের পর দেখা যাচ্ছে সে শ্বাসকষ্ট নিয়ে আসতেছে, তার হঠাৎ করে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতেছে, এটা হতে পারে। যেমন থাইরয়েডের ক্যান্সার, লং স্ট্যান্ডিং থাইরয়েড সোয়েলিং, যেটা আমরা গলগণ্ডরে অনেক বছর ধরে সে এটাকে কোনো চিকিৎসা নিচ্ছে না, এটা হতে পারে। মুখের ভিতর যে ক্যান্সার যদি বলি, যে মুখের ভিতর দেখা যায় যে মুখে ঘা, আমরা যেটা বলি আলসার বলি, ওরাল আলসার, অনেক দিন ধরে ঘা আছে, সে এটা চিকিৎসা নিচ্ছে না, হ্যাঁ, তারপরে দেখা যায় যে সেই ঘা থেকেও ক্যান্সার হতে পারে, জিহ্বায় হতে পারে, খাদ্যনালীতে হতে পারে, কানেও লং স্ট্যান্ডিং তার কান দিয়ে পুজ আসতেছে, পানি আসতেছে, সে চিকিৎসা না করাতে করাতে কানেও এরকম মিডল ইয়ারে ক্যান্সার নিয়ে আসে, হ্যাঁ, এগুলি বেশিরভাগ আসে। এক একটার সাথে এক একটার উপসর্গ। অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা আমাদের গলার ঘাড়ের দিকে একটা ছোট লসিকা গ্রন্থি ফুলা নিয়ে আসলো, লিম নোড যেটাকে বলে, এটা নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে, গলার স্বর ভাঙা নিয়ে প্রেজেন্ট করে, খেতে পারছে না, যেমন আমাদের খাদ্যনালীর ক্যান্সারগুলি, সে অনেক দিন ধরে খেতে পারছে না, কিছুই খেতে পারছে না, আস্তে আস্তে শরীরে ওজন কমে যাচ্ছে, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এইসব ব্যাপারগুলো, এইসব উপসর্গগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে আসলে আসে। একটা ব্যাপার হচ্ছে, রুগীরা, আমাদের দেশের রুগীরা কিন্তু আর্লি স্টেজে আসেন না, একদম, যেগুলি আসে অনেক ম্যাক্সিমামই আসে একদম লেট স্টেজ, অ্যাডভান্স স্টেজে নিয়ে আসে। আর্লি স্টেজে কিন্তু আসলে এটার হেড নেক ক্যান্সারের চিকিৎসা খুবই ভালো এবং এর প্রগনোসিস ভেরি গুড। তো স্যার, এই যে আর্লি স্টেজে রোগীরা আসতে পারছে না কিংবা সতর্ক হচ্ছে না, কারা সতর্ক হবেন, কখন আর্লি স্টেজে, কোন স্টেজে বা কি কি ধরনের উপসর্গগুলো উপস্থিত থাকলে বা কোন পর্যায়ে গেলে আপনাদের শরণাপন্ন হবেন? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা বুঝে উঠতে পারছেন না, যে দিনের পর দিন তারা ফার্মাসি থেকে ওষুধ খাচ্ছেন, অনেক ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন, কিন্তু প্রপার ডায়াগনোসিসে যাচ্ছেন না। যখন ইনভেস্টিগেশন করতে বলা হচ্ছে, তখন তারা চিন্তা করছে যে আমার এত টাকা খরচ করে কেন এত ইনভেস্টিগেশন করব। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? জি, আমাদের দেশে আসলে ম্যাক্সিমাম দেখা যায় হেড নেক ক্যান্সার একটু কাদের হচ্ছে, বেশি হচ্ছে কিন্তু একটু লো সোশিওইকোনমিক কন্ডিশনে, যাদের এই ধরনের অভ্যাসগত বিষয়গুলি থাকে, এবং তারা আসলে চিকিৎসা আমাদের কাছে, একটা হেড নেক সার্জনের কাছে আসতে আসতে কিন্তু অনেকটা লেট করে ফেলে। তারা লোকালি ওইখানে মনে করেন যে লোকাল ডক্টর, যেগুলি যাদের আমরা ডাক্তার না বলি, তাদের ভাষায় ডাক্তার, তারপরে কিছু কবিরাজি, হ্যাঁ, এই পল্লী চিকিৎসক, এদের কাছে এগুলো নিয়ে অনেক দিন চলে যায়। যে নাকের ক্যান্সার, একটা নর্মাল সাইনোনাজাল ম্যালিগনেন্সি বা নাকের ক্যান্সার একটা হেড নেক সার্জনের কাছে আসতে আসতে তার 1 বছর সময় পেরিয়ে যায়। তার নাক, তার এটা প্রথমে চিকিৎসা হয় সাইনোসাইটিস হিসাবে, আলটিমেটলি যখন পরীক্ষা করে আমরা দেখি, দেখা যায় যে ক্যান্সারটা অনেক দূর ছড়িয়ে গেছে। এটা কিন্তু সিম্পল, একটা মুখের ঘা আপনার দেখা যায় যে 3 সপ্তাহের বেশি তার সারছে না, তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যখনই দেখা যায় যে আমরা, আমাদের কাছে আসে, দেখলেই বোঝা যায়, আমরা আমাদের ইসেই দেখতে বুঝতে পারি যে এটা ভালো জিনিস না, এটা ইট মে বি টার্নস টু ম্যালিগন্যান্সি। তার মানে স্যার, এই বিষয়গুলো সচেতন হবার জন্য অবশ্যই প্রাইমারি অবস্থায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত, এবং চিকিৎসকরা যা পরামর্শ দেন সেই অনুযায়ী পরীক্ষাগুলো করানোটা অত্যন্ত জরুরি। যে প্রথমে যদি উনি একজন এমবিবিএস ডাক্তারের কাছেও যায়, এরপর একটা ইএনটি স্পেশালিস্ট সে যদি রেফার করে, অবশ্যই এটা আর্লি স্টেজে
তার এই রোগটা ধরা পড়ে যাবে। একদমই। এবং প্রাথমিক অবস্থা ধরা পড়লে যেমনটি আপনি বলছিলেন এটি অনেকখানি কিওর হওয়ার সুযোগ থাকে। অনেকখানি, এটা সম্পূর্ণই কিউরেবল প্রাথমিক অবস্থা ধরা পড়লে, এবং চিকিৎসা ব্যয়ও কম, চিকিৎসা পদ্ধতিও সহজ এবং ব্যয়বহুলও কম। যত অ্যাডভান্স স্টেজে আসবে তার চিকিৎসা ব্যয়বহুল এবং তার পরবর্তী চিকিৎসা পরবর্তী কনসিকুয়েন্সগুলোও যথেষ্ট খারাপ। নিশ্চয়ই। এক্ষেত্রে স্যার অবশ্যই প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য যে প্রাথমিক অবস্থায় এই ধরনের উপসর্গ প্রকাশ বলি যে পেলে আর্লি চিকিৎসকের ডায়াগনোসিস কাছে অ্যান্ড যাওয়া। আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট অপশন একদমই। ফর এনি ক্যান্সার। নিশ্চয়ই তাই। সেক্ষেত্রে only head neck ডায়াগনোসিস cancer. করার জন্য স্যার আপনারা কি ধরনের পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন? এখন আমি যেটা বললাম, যেমন একটা মুখের ঘা নিয়ে আসলো, আমরা যারা হেড নেক অঙ্কোসার্জন আছি, আমরা দেখলেই বুঝতে পারি যে মুখের ঘাটার কি অবস্থা। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা অনেক সময় দেখে ওইখান থেকে একটা বায়োপসি বলে, আমরা কেটে মাংস কেটে নিয়ে আসি, সেটা কেটে আমরা হিস্টোপ্যাথোলজি, এখানে প্যাথোলজিস্টের একটা ভূমিকা আছে, হিস্টোপ্যাথোলজি করে হিস্টোপ্যাথোলজি বলে দিতে পারেন এখানে ক্যান্সার আছে কি না। হেড নেক রিজনে মেইনলি স্কোয়ামাস সেল কার্সিনোমায় বেশি নিয়ে আসে। তারপর মনে করেন যে আমরা অনেক সময় দেখা যায় যে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি, অনেক দিন থেকে তার গলার স্বর ভেঙে আছে, তখন যদি আমরা একটা এফওএল করে দেখি ল্যারিংসটা, যদি আমরা ওইখানে সাসপিশিয়াস কোনো লেশন দেখি, আমরা এফওএল গাইডেড বায়োপসি নিয়ে আসা যায়, সেটাও পরীক্ষা করে আমরা দেখতে পারি। এরপরে সিটি স্ক্যান করা যায়, এমআরআই এর রোল আছে, এগুলি করে আমরা দেখতে পারি। আপনারা যখন সুনির্দিষ্ট হয়ে যান যে আসলে এই ব্যক্তিটির মানে কোন ধরনের ক্যান্সার হয়েছে হেড এবং নেকে, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে এবং এগুলো তো স্টেজের উপর নিশ্চয়ই ডিপেন্ড করে। অবশ্যই স্টেজিং। আগে তো আমরা যেটা বলি, প্রথমে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, আমরা হিস্ট্রি নেই, এরপরে আমরা বিভিন্ন ডায়াগনস্টিক টুল যেগুলো আমরা বললাম, আমি সিটি এমআরআই এগুলো করা হয়, করে তখন আমরা একটা স্টেজিং করি। আমরা মেইনলি এটা 4টা স্টেজ বলা হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। এখানে বলা হলো যে এখানে স্টেজ 1 এবং স্টেজ 2 এই ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে এই স্টেজে হচ্ছে ট্রিটমেন্টটা সবচেয়ে সহজ এবং রোগীর জন্য ভালো এবং এটার প্রগনোসিসও ভালো। যেমন স্টেজ 1 স্টেজ 2তে কিন্তু একটা মডেলিটি ট্রিটমেন্ট করলেই হয়, আইদার সার্জারি অর রেডিওথেরাপি, একটা অনলি ওয়ান। বাট যত অ্যাডভান্স স্টেজে যাবে, স্টেজ 3 স্টেজ 4, তখন তো আরও কঠিন হবে, তখন সার্জারিও করা লাগে এবং ফলোড বাই তখন তাকে আবার রেডিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হয়। একজন ব্যক্তির 4th স্টেজে আপনি বলছিলেন আসলে সার্জারি ছাড়ার কোনো অপশন থাকে না, তো সার্জারির পার্টিকে, এবং আমাদের দেশে কিন্তু অধিকাংশ ব্যক্তির সার্জারির প্রতি একটু ভীতগ্রস্ততা রয়েছে, করাতে চান না, এবং দেখা যায় যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেছে একে তো স্টেজ 4 বা 3-তে আবারও চিকিৎসক বদলাতে থাকেন। যেটা আমাদের সমাজে বিষয়টি কেমন ভাবে দেখছেন? এটা রোগীটার জন্য আরো ভয়াবহ পরিস্থিতি। আমি একটা কথা বলি যে এই যে আপনি চিকিৎসা পদ্ধতিকে না ভয় পেয়ে রোগটা নিয়ে যদি ভয় পেত রোগীরা, যে না এটা চিকিৎসা তাকে করাতে হবে, এই যে আপনি যে কথাটা বললেন, একজন থেকে আরেকজন যেতে যেতে ডিসিশন নিতে নিতে তার কিন্তু অলরেডি ডিজিজ তার বসে নেই, অলরেডি এক স্টেজ থেকে আরেক স্টেজে আপগ্রেডিং হচ্ছে তার। তো এই জন্য বললাম যে এই চিকিৎসা পদ্ধতি যে বললাম, স্টেজ 1 স্টেজ 2-তে যদি আসে, আর্লি স্টেজে আসলে অনলি সার্জারি করে, মনে করেন একটা থাইরয়েড কার্সিনোমা যদি আর্লি স্টেজে আসে, তার শুধুমাত্র আমার এমনও পেশেন্ট আছে আজকে 20 বছর ধরে, তার আলহামদুলিল্লাহ সে ভালো আছে। ওরাল ক্যান্সার এক্সিশন করে দিয়েছি আমরা, সাথে নেক ডিসিশন করে দিয়েছি, সে এখনও পুরো ভালো আছে। ল্যারিংসের ক্যান্সারে স্টেজ 1 স্টেজ অনলি সার্জারি করে দিলে সে সুন্দর ভালো, লেজার দিয়ে করে দিলে সে পুরো ভালো থাকে, অথবা রেডিওথেরাপি অপশন আছে। তবে হেড নেক রিজিয়নে কিন্তু আমরা বলি সার্জারির অপশনটাই সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। কেন? হেড নেক রিজিয়নের ক্যান্সারগুলো কিন্তু সবসময় লোকালি মানে ছড়ায়, এটা কিন্তু ডিস্ট্যান্ট, যেটা রক্তনালীর মধ্যে শরীরের দূরবর্তী অংশে বা আমরা যেটাকে বলি ডিস্ট্যান্ট মেটাস্টেটিস, এটা কম হয়। এই জন্য আমরা বলি হেড নেক ক্যান্সারের প্রগনোসিস গুড, ভেরি গুড, যদি আর্লি স্টেজে আসে। আর অ্যাডভান্স স্টেজে আসলে তো আসলে তার মনে করেন যদি একটা মুখের ক্যান্সার নিয়ে আসলো, সেই ক্যান্সারটা আস্তে আস্তে গাল থেকে ছড়িয়ে স্কিনে চলে আসছে, নেকে বড় একটা নিয়ে আসে, তখন আমরা পুরা এই যে ঘায়ের জায়গাটা ক্যান্সারের এরিয়া যতখানি ক্যান্সার তার চেয়ে আরও ডাবল পার্টটা আমরা ফেলে দিই। ফেলে দিয়ে তখন দেখা যেতে জামির হাড্ডি ধরে গেছে, জামির হাড্ডিও ফেলা হয়, তখন আমরা পা থেকে বা হাত থেকে মাংস নিয়ে সেটা আবার পুনর্গঠন করতে হবে। নাহলে তো সেই রুগীকে তো পরবর্তীতে তার খেতে হবে, তার কথা বলতে হবে, সেটা করতে হবে। এরপরে আবার তাকে এটা একটা লং টাইম সার্জারি,
রিকনস্ট্রাকশন সার্জারি, প্রায় 8 থেকে 10 ঘন্টার সার্জারি। এরপরে রুগী সেটা সুস্থ হবে, প্রায় মাসখানেক সময় লেগে যায়। এরপরে তাকে আবার ফলোড বাই কেমোথেরাপি, রেডিওথেরাপি নিতে হবে। তাইলে দেখা যায় যে তার খরচটা কিন্তু তার হসপিটালে স্টে, তার খরচ তার দ্বিগুণের চেয়ে আরও বেশি বেড়ে যায়। বিশেষ করে এই ধরনের অ্যাডভান্স কেসে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম করা হয়। সেখানে একটা হেড নেক অঙ্কোসার্জন থাকে, তারপরে মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিওথেরাপিস্ট, রেডিওলজিস্ট, হিস্টোপ্যাথোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, এই সব নিয়ে একটা টিম করা হয়। এখানে সবারই একটা একটা পার্ট আছে। হ্যাঁ, এই তো যখন সার্জারি করা হয় তখন সকলের ভূমিকা, মানে এটা তো টিম ওয়ার্ক, যেহেতু টিম ওয়ার্ক সকলে মিলে অপারেশন করছে, এবং অপারেশনের পরবর্তী কিউর হতে কি পরিমাণ সময় লাগতে পারে এবং জটিলতা হওয়ার সংখ্যা কতটুকু? অবশ্যই অপারেশনের পরে এত অ্যাডভান্স কেসে অপারেশনে পরবর্তীতে তার দেখা যায় যে আমরা এখান থেকে রিকনস্ট্রাকশন করা হয়, করার পরে সেখানে তার আস্তে আস্তে সেই জায়গাটা ঠিক হয়, ঘাটা শুকায়, এরপরে আস্তে আস্তে তার ওর পরে আমাদের রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া হয়। রুগীর আমরা রুগী তখন খেতে কষ্ট হয়, ঢোক গিলতে কষ্ট হয়, এই ধরনের সমস্যা আছে। যেমন একটা ল্যারিংসের কার্সিনোমা ল্যারিংসের পেশেন্ট অ্যাডভান্স অবস্থায় আসলো, তাকে তো টোটাল ল্যারিংকেক্টমি করে দেওয়া হয় না, পুরো ল্যারিংসটা ফেলে দেওয়া হয়। তাহলে সে কথা বলবে কোত্থেকে? সে কিভাবে সে অন্যান্য তার যে কার্যাদি, সে তো তখন নাক দিয়ে শ্বাস নেওয়া বা এই যে তার গলার সামনে একটা ট্র্যাকিস্টমি করা থাকে, এটা তখন সে আসলে হেড নেক ক্যান্সারের যে ব্যাপারগুলি, এটা তো এক্সপোজ বডির পার্ট, বাহির থেকে দেখা যায়। তখন রোগীর যদি আমি এখানে জায়গা ফেলে দিলাম, আবার রিকনস্ট্রাকশন করে জায়গাটা ঝুলে থাকে, রোগীর কিন্তু একটু মানসিকভাবেও রোগী সাইকোলজিস্টের একটা বড় পার্ট আছে। তখন হয় কি, তখন আমরা ল্যারিংসটা টোটাল ল্যারিঙ্গেক্টমি করে, অনেক সময় ভয়েস প্রস্থেসিস আছে সেটা বসায় দেয়, রোগীটা সুন্দর সেই ভয়েস প্রস্থেসিস দিয়ে তার কথা বলতে পারে। তখন তার খাদ্যনালীটা আমরা তৈরি করে দিই, নিওফ্যারিংস বলে। এই ব্যাপারগুলি হয় আর কি। তো এটা একটি চমৎকার বিষয় স্যার, এবং আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিরা সার্জারির প্রতি কিংবা আমাদের দেশের চিকিৎসা পদ্ধতির প্রতি ভরসা রাখতে পারে না, তারা উন্নত চিকিৎসার জন্য চলে যাচ্ছেন দেশের বাইরে। কিন্তু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি বিআরবি হসপিটালে আছেন, বিআরবি হসপিটালে এ ধরনের ক্যান্সার চিকিৎসা কতটুকু এগিয়ে রয়েছে? ধন্যবাদ আপনাকে। এই যে আমাদের দেশের যে রোগীদের টেন্ডেন্সি আছে, আমাদের দেশে কিন্তু হেড নেক অঙ্কোসার্জন বা এই ধরনের সার্জারি আমি রেগুলার বেসিস আজকে লাস্ট 5 ইয়ার্স থেকে 5 to 10 ইয়ার্স থেকে করে আসতেছি। বিভিন্ন ধরনের ক্যান্সার সার্জারি ঢাকা মেডিকেলে হচ্ছে, এবং আমার বিআরবি হাসপাতালে আমাদের এক ছাদের নিচে এই সব যা বললাম, এই সার্জারি বলেন, তারপরে তার মেডিকেল অঙ্কোলজিস্ট বলেন, ফিজিওথেরাপিস্ট বলেন, হিস্টোপ্যাথি, সব কিছু এক ছাদের নিচে আন্তর্জাতিক মানের সেবা আছে। এবং আমাদের ওটি যেটা অপারেশন থিয়েটার, সেটা খুবই আন্তর্জাতিক মানের, এবং এখানে কিন্তু বাংলাদেশের 2-1টা সেন্টারে আছে যেখানে মডিউলার ওটি আছে, এবং সব ধরনের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট থেকে একটা আন্তর্জাতিক মানের, আমাদের পার্শ্ববর্তী দেশের চেয়েও অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আমাদের বিআরবি হাসপাতালে আছে। এবং আমি নিজে এই ধরনের সার্জারি, থাইরয়েডের ক্যান্সারের সার্জারি, মুখের ক্যান্সারের, গলার ক্যান্সারের সার্জারি আমরা রেগুলার বেসিসে করে যাচ্ছি। এবং পরবর্তীতে সার্জারি ফলোড বাই যে তার কেমোথেরাপি, রেডিওথেরাপি বা যা লাগবে, একই ছাতার নিচে আমি বলতে চাই সব ধরনের ওয়ান স্টপ সার্ভিস এখানে আছে, বিদ্যমান আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে স্যার যে কোনো ব্যক্তি নির্দ্বিধায় বিআরবি হসপিটালে গিয়ে ধরনের অপারেশনগুলো করাতে পারে। এই যে আমি যে হিস্টোপ্যাথোলজি বললাম, নিশ্চয়ই অনেক বেশি। অবশ্যই হিস্টোপ্যাথোলজি বললাম, ইমেজিং বললাম, ফিজিওথেরাপি বললাম, সবকিছু এখানে বিদ্যমান এই সুবিধাগুলি। নিশ্চয়ই। এবং আমাদের দেশে যেহেতু অধিকাংশ ব্যক্তিরা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, পাশাপাশি তো আপনি স্যার ঢাকা মেডিকেল কলেজেও আছেন, একটু জানতে চাই যে সমস্ত ব্যক্তি অনেক আর্থিক খরচের ভয়ে চিকিৎসা করাতে চান না, সার্জারিতে যেতে চান না, তারা নিশ্চয়ই সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের সেবা পেয়ে অবশ্যই সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ অগ্রগণ্য। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি আছে তেজগাঁয়ে, সেখানেও এই ধরনের সার্জারি রেগুলার হচ্ছে। এবং এখানে কিন্তু রোগীরা যে এই যে আপনি যেটা বললেন ব্যয়ের ব্যাপারটা, সরকারি হাসপাতালে তো তার চিকিৎসা ব্যয় খুবই নগণ্য, তাকে তো আর কোনো কিছু খরচ করতে হচ্ছে না, ম্যাক্সিমাম ওষুধ থেকে সব কিছু সাপ্লাইও আছে। কিন্তু ওই যে বললাম, রোগীরা ভয় পায় তার ক্যান্সার সার্জারি, তার এত বড় সার্জারি করবে, আলটিমেটলি তো তার এই যে এইটা আরও ডে বাই ডে এমন খারাপ, আলটিমেটলি উনি আসেন কিন্তু খুব এত অবস্থায় আসেন, তখন আর আসলে হাতে করার মতো তেমন কিছু থাকে না। আমরা চাই না কখনো কোনো ব্যক্তি এই ধরনের অবস্থায় গিয়ে পৌঁছাক, এবং আর্লি স্টেজে প্রত্যেকটি ব্যক্তি শনাক্তকরণ হোক এবং চিকিৎসা পদ্ধতি কন্টিনিউ করুক, বা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সে একদম পুনরায় আগের জীবন ফিরে পাক। স্যার, জানতে চাইবো যে জীবনযাপন পদ্ধতি কিংবা খাদ্যাভ্যাসের সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? অবশ্যই আছে।
একটা ব্যালেন্স ডায়েট এখানে একটা মেইন ভূমিকা। আমি যে কারণগুলি বললাম, আমাদের যে অভ্যাসগুলো যে আমাদের এইগুলি, সেগুলো যদি সে ত্যাগ করতে পারে, ধূমপান, অ্যালকোহল, পান, অনেকে দেখবেন যে সারা রাত গুল মুখে নিয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ, এগুলো তো সবই কার্সিনোজেনিক। হ্যাঁ, তারপর অনেকে দেখা যায় যে একটা অপরিষ্কার জায়গায় কাজ করতেছে, যেমন সিমেন্ট কারখানা, তারপরে ফার্নিচার কারখানা, এগুলাতে, হ্যাঁ, তারপরে যে চামড়া জাতীয় যে আমাদের ট্যানারিগুলিতে যারা কাজ করে তাদের বেশি হয় এগুলি। নিউট্রিশনের একটা ব্যাপার আছে, এগুলি থেকে তাকে এই থাকতে হবে তারপরে আমি বলবো যে একটা ব্যালেন্স ডায়েটের এখানে একটা পর্যাপ্ত ঘুম, হ্যাঁ, তারপরে খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, এগুলো খুবই জরুরি। আর সবচেয়ে জরুরি সচেতনতা। তার যদি মুখে ঘা হয়, আর্লি স্টেজে আসে, 3 সপ্তাহ পরে ওষুধ দিয়ে যদি তার ঘাটা না সারে, সাথে সাথেই তাকে আমি বলবো একটা ইএনটি স্পেশালিস্ট। তার যদি মনে করেন গলার স্বর বসে যায়, আজকে 3 উইক্সের বেশি হয়ে যায়, অবশ্যই একটা খুব সিম্পল একটা ইএনটি স্পেশালিস্টের কাছে দেখাবে। উনি একটা ফাইবারটি ল্যারিঙ্গোস্কোপি করে দেখবে তার ওখানে কিছু আছে কিনা, তাহলে কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এইটা না করে যে দেখায় যে সে ঘুরতে থাকে, দেখি কি হয় না হয়, এই করতে করতে তো ডিজিজটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং রোগীদেরও কষ্ট বেশি হয় আলটিমেটলি। নিশ্চয়ই তাই। এই যে আপনি যেমনটি বলছিলেন কণ্ঠে পরিবর্তন, কণ্ঠে পরিবর্তন তো যারা রাজনীতিবিদ, যারা পলিটিশিয়ান কিংবা যারা শিক্ষক বা যারা উচ্চ স্বরে কথা বলছে, তাদের তো প্রতিনিয়ত কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে পানি দিয়ে নিজেরাই গড়গড়া করছেন এবং একটা সময় পরে এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু এটাও যে ক্যান্সারের চিকিৎসা যেটাকে বলি, নিজে নিচ্ছেন, কিন্তু এটা নেওয়া উচিত না। অবশ্যই একজন বিশেষজ্ঞ, অন্তপক্ষে একজন ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া উচিত এইসব ক্ষেত্রে, হেড নেক রিজিয়নের ক্ষেত্রে আমি বলি মনে করি। আবার অনেক ক্ষেত্রে স্যার আপনি যেমনটি বলছিলেন যে মুখে ঘা নিয়ে দেখা যায় নাক কান গলা বিশেষজ্ঞ ছেড়ে অনেকে দন্ত বিশেষজ্ঞ শরণাপন্ন। হ্যাঁ, যেতে পারে, অবশ্যই এটা তাদের একটা পার্ট আছে। অবশ্যই ম্যাক্সিলোফেশিয়ালের কাছেও অন্তপক্ষে তো এক জায়গায় তো সে গেল একটা বিশেষজ্ঞের কাছে, অবশ্যই তাদের একটা পার্ট আছে। তার মানে তিনি যদি নাক কান গলা বিশেষজ্ঞ কিংবা দন্ত চিকিৎসকের কাছে যেয়ে থাকেন, সব জায়গায় গিয়ে তিনি, আমি দন্ত চিকিৎসক বলবো না, একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে, সেক্ষেত্রে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যাওয়াটা জরুরি। মুখগহ্বরের ক্যান্সার বা ইস্যু। স্যার, আমরা তো চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক কথা বললাম। বিআরবি হসপিটাল উন্নত চিকিৎসা দিচ্ছে এবং বাংলাদেশের সরকারি পর্যায়ে যে সমস্ত হাসপাতাল রয়েছে সেগুলো সেবা প্রদান করছে, কিন্তু যেহেতু রোগীরা ভরসা অর্জন করতে পারছে না, সেক্ষেত্রে ক্যান্সার তো অনেক বড় একটি বিষয় তাদের জন্য। দেখা যাচ্ছে ক্যান্সারের জন্য তারা দেশের বাইরে চলে যাচ্ছে এবং এই যে দেশের বাইরে যাওয়ার একটি প্রসেস, এটি করতেও তাদের অনেক সময় কেটে যাচ্ছে। আপনার পরামর্শ কি থাকবে এবং বিশ্বমানের সেবায় আমরা কতটুকু এগিয়ে রয়েছি? এইখানে আমি বলবো যে দেখেন, একটা ক্যান্সার যখন ধরা পড়ে, রোগী যখন দেশের বাইরে যায়, যাওয়ার সাথে সাথে কিন্তু সে বাড়ি চলে, এই প্রসেসটা কিন্তু তার মাসখানেক চলে যায়। এরপরে সে যে বাইরে যে যাচ্ছে, আমাদের দেশের বাইরে, আমাদের দেশেই কিন্তু এখন যেমন আমরা বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এই হেড নেক ক্যান্সার উপরে ট্রেনিং করে আসছি। এখন আমরা বিভিন্ন ধরনের সার্জারি করছি। আমাদের দেশে এরকম হেড নেক অঙ্কোসার্জন আরও অনেক জায়গায় আছেন, বেশ কিছু। তবে এইরকম ভালো একজন হেড নেক সার্জনের সাথে যদি অপারেশন করে বা পরবর্তী চিকিৎসা নেয়, তবে আমি মনে করি সে রোগী সুস্থ হয়ে উঠবে। আরেকটা যেটা বিষয়, আমাদের দেশের তুলনায় বাইরের দেশে কিন্তু খরচ দ্বিগুণ না, 4 থেকে 5 গুণ একটা বিষয়। তার কিন্তু একবার যে সে গেল আর সে গিয়ে যে সার্জারি করে সেটাই কিন্তু তার শেষ না। তার কিন্তু প্রতি সারা জীবন এরকম তাকে সেই দেশে গিয়ে যে সেই সার্জনের কাছে ফলো আপে যেতে হবে। দ্যাট ইজ ভেরি মাচ কস্টলি। এই জন্য আমি বলি যে এই যে উনি যাওয়া এবং যে এইখানে যে আমি বলি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, এই হেড নেক ক্যান্সার সার্জারি কোন কোন সেন্টারে ভালো হয় এটা কিন্তু আমাদের রোগীরা ভালো জানেন না। ওনারাও গিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা পাই, আমাদের কাছে আসে রোগীরা, প্রতারিত হয়েই আসে। দেখা যায় যে এমন এক জায়গায় গেছে যেখানে সার্জারি করছে, ইনএডিকুয়েট সার্জারি হয়েছে। পার্শ্ববর্তী দেশেও খুব, অবশ্যই আমি বলবো, আমিও ট্রেনিং করে আসছি ওই সব জায়গা থেকে, খুব ভালো কয়েকটা সেন্টার, তাও কি খুবই হাতে গোনা 4-5টা সেন্টার। এখানে গেলে ওইখানেও কিন্তু লং কিউ, ওরা কিন্তু ওদের দেশের রোগীদেরই আগে সার্ভিস দিবে, দেন হচ্ছে অন্যদের। এই জন্য আমি বলবো, এবং ব্যয়সাপেক্ষ। তাই কোনো ব্যক্তিকে এই ধরনের প্রসিডিউরের মধ্যে অন্তত ক্যান্সারের ক্ষেত্রে কখনো যাওয়ার পরামর্শ থাকবে না? আমি অবশ্যই আমি পরামর্শ দিব না তা না, তবে আমি বলবো আমাদের দেশে যে চিকিৎসাটা হয়, আমাদের এই ডাক্তারদের উপরে ওনাদের আস্থা রাখা উচিত। নিশ্চয়ই, কারণ বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন আমাদের দেশে যেতে পারে। তার যে জায়গায় থেকে ও যদি সিঙ্গাপুরে নিয়ে, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ আছে, বিভিন্ন বড় থাইল্যান্ডে যেতে পারে, কিন্তু আমি বললাম অনেক ব্যয় সাপেক্ষ।
তাই প্রত্যেকটি ব্যক্তিকে একটু সচেতন হওয়া প্রয়োজন। আমরা চাই না কোনো ব্যক্তি ক্যান্সারের একদম লাস্ট স্টেজে গিয়ে কোনো চিকিৎসকের শরণাপন্ন হোক কিংবা চিকিৎসা পদ্ধতিতে যাক। সেক্ষেত্রে যেমন ব্যয় সাপেক্ষ কিংবা সেক্ষেত্রে জটিলতার পরিমাণ অনেকখানি বেশি, কষ্টের মাত্রা অনেক তীব্র হয়ে থাকে। নিজেরও তো তার পরবর্তী তার সমস্যাগুলো বেশি হবে। নিশ্চয়ই স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ডক্টর অর্থী, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।